তারপরে আসো দেখো একটা লাইন লেখা আছে, পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না, মাসেল ক্যান পুল বাট ক্যান নট পুশ। তো আমরা যদি বাস্তবতা চিন্তা করি যে মাসেল মাসেল যখন আমরা এরকম সোজা করতেছি, হাতটা সোজা করতেছি, এখানে কি পড়তেছে, টান পড়তেছে, কিন্তু এটা কি আমরা ছেড়ে দিচ্ছে, এটাকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। এটা যখন এভাবে রাখি এভাবেই থাকে, এভাবে রাখলে এভাবে থাকে, কোনো টান বা প্রেশার কিন্তু এখানে কাজ করে না। তো এই জিনিসটা বলতেছে যে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। তো এই জিনিসটা ব্যাখ্যা করার জন্য কিন্তু আমাদেরকে অ্যান্টাগনিস্টিক পেশিটাকেই বোঝাইতে হবে। কারণ দেখো যে তখন তোমার এইটাকে এরকম করতেছো, তখন কিন্তু এখানে বাইসেপসটা কাজ করতেছে। কোনটা? বাইসেপস। যখন এরকম করতেছো তখন হচ্ছে ট্রাইসেপসটা কাজ করতেছে। তো দেখো প্রত্যেকটা পেশির বিপরীত পেশি কিন্তু সমানভাবে সাম্যতা রক্ষা করে। তো এর কারণেই কিন্তু পেশিতে টান পড়ে কিন্তু কখনো ধাক্কা দেয় না। যখন এইটা এরকম করো, ট্রাইসেপস কাজ করে, তখন কিন্তু টান পড়ে কিন্তু কোনো ধাক্কা দেওয়ার সম্ভাবনা নেই, কারণ বিপরীতমুখী একটা বাইসেপসও কিন্তু এখানে কাজ করতেছে। তো এই উদাহরণটা আমাদের মনে রাখতে হবে, বাইসেপস এবং ট্রাইসেপস হচ্ছে অ্যান্টাগনিস্টিক পেশির উদাহরণ, এবং এর কারণে হচ্ছে মূলত পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। মসৃণ পেশি এবং হচ্ছে হৃৎপেশির যে উদাহরণ, এটা আমরা শিখে ফেলেছি। তারপরে আসো যে লিভার, অর্থাৎ কোনো একটা ভারী বস্তু যেটাকে আমরা সহজেই তুলে ফেলতে পারি কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে, সেই প্রক্রিয়াটাকে কিন্তু মূলত বলা হয় লিভার। লিভার একটা প্রক্রিয়া না, লিভার একটা স্ট্রাকচার। লিভার একটা কি? স্ট্রাকচার। প্রক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য আমাদের কিছু কিছু অংশ দরকার হয় এই লিভারে। তো লিভারের অংশ থেকে কয়টা? চারটা। লিভারের যদি অংশ বলে কয়টা? লিভারের অংশ হচ্ছে চারটা। এই চারটা অংশ মিলে একটা লিভার গঠিত হয়। লিভার কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে, লিভারের ভিতরে প্রকারভেদ আছে, কিন্তু এইগুলো কি শিখতেছি, লিভারের অংশ কি কি। তো লিভারের অংশ কি কি? লিভার বাহু, পিভট, প্রচেষ্টা এবং কি ভার। তো লিভার বাহু আমাদের দেহের সাথে তুলনা করার জন্য আমরা এই যেহেতু উদাহরণ পড়তেছি, তো লিভার বাহু আমাদের দেহে কি, হাড়গুলো লিভার বাহু হিসেবে কাজ করে। যে হাড়গুলো থাকে আমাদের দেহে সেগুলো হচ্ছে লিভার বাহু হিসেবে কাজ করে। পিভট হিসেবে কাজ করে কোনটি? অস্থি সন্ধি, অর্থাৎ টেন্ডন, লিগামেন্ট, এইগুলো একটার সাথে একটা যে সংযোগ, এই সংযোগগুলোই মূলত পিভট হিসেবে কাজ করে। তো লিভার বাহু হলো হাড়, আর পিভট হলো অস্থি সন্ধি। তারপরে আছে প্রচেষ্টা। প্রচেষ্টা মানে মনে রাখবো যে বল, আমরা যে বলটা প্রয়োগ করব সেটাকেই বলা হবে প্রচেষ্টা। অর্থাৎ নড়াচড়া করানোর জন্য বা হচ্ছে ভর সরানোর জন্য বা ভার সরানোর জন্য যেই বলটা প্রয়োগ করা হয় সেটাকে বলা হয় প্রচেষ্টা বা এফোর্ট। তারপর আসে হচ্ছে কি, ভার বা লোড। ভার বা লোড কি? যে দেহের কোনো অংশের ওজন যা সরাতে হবে বা উঠাতে হবে, কিংবা দেহের ভিতরে বা বাইরে নিতে হবে, যেই ওজনটা নিতে হবে, সরাতে হবে, উপরে উঠাতে হবে, নিচে নামাতে হবে, এই ওজনটাকে কি বলা হচ্ছে? ভার। তো এই চারটা অংশ লিভার বা পিভট, প্রচেষ্টা এবং ভারের সমন্বয়ে কিন্তু একটা লিভার গঠিত হয়। তো এখন লিভারের ভিতরে যে প্রকারভেদ আছে সেটা হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, একটা দ্বিতীয় শ্রেণীর লিভার এবং একটা তৃতীয় শ্রেণীর লিভার। এই তিনটা অংশ মিলেই কিন্তু আমাদের পুরো মানব দেহটা কিন্তু কন্ট্রোল হয়। তো প্রথম শ্রেণীর লিভারটা যদি আমরা দেখি, এটা যদি আমাদের দেহের বাইরে চিন্তা করি সেটা হবে কি, কাঁচি। কাঁচিটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। তো প্রথম দিয়ে আমরা মনে রাখবো প্রথমের প্রথম অক্ষর কি? প। তাহলে পিভটটা থাকবে হচ্ছে এর যে প। তো পিভটটা থাকবে কি মাঝখানে, কার মাঝখানে? ভার এবং প্রচেষ্টার মাঝখানে থাকবে পিভট। আমাদের প্রশ্ন আসবে যে প্রথম শ্রেণীর লিভারে মাঝখানে অবস্থান করে কোনটি, তখন হবে কি পিভট। কিভাবে মনে রাখবো? প দিয়ে প্রথম, প দিয়ে পিভট। এবং এর উদাহরণ যদি আসে তবে সে উত্তর কি হবে? কাঁচি। এবার মানবদের সাথে যদি আমরা প্রথম শ্রেণীর লিভারের তুলনা করি সেক্ষেত্রে কি হবে? মাথার খুলি হচ্ছে লিভার বাহু, খুলি প্রথম কশেরুকার, মধ্যকার সন্ধিটি হচ্ছে পিভট। অর্থাৎ মাথা এবং প্রথম কশেরুকা, এই দুইটার সংযোগ স্থলকে বলা হচ্ছে কি, মধ্যবর্তী যে সন্ধি সেই জায়গাটাকে বলা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। অর্থাৎ এই যে প্রথম কশেরুকার উপর অবস্থান করে মাথাটা আমরা নড়াতে সক্ষম হচ্ছি বা এই ভাতটা উত্তোলন করা সক্ষম হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি
প্রথম শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভারে কি পাওয়া যায়? অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায়। তাইলে যদি আসে যে অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায় কোন লিভারের ক্ষেত্রে, প্রথম, দ্বিতীয় নাকি তৃতীয়, তাহলে কি হবে? প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে। দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে যদি আমরা উদাহরণ দেখি, সেটা হচ্ছে কি? ঠেলা গাড়ি। সেটা হচ্ছে কি? ঠেলা গাড়ি। এখন সেকেন্ড লিভারের ক্ষেত্রে আমরা মনে রাখবো মাস কথাটা। দেখো যে মাস, মাস মানে কি? ভর। তো ভরটা থাকবে সেকেন্ড, ভারটা থাকবে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে মাঝখানে। তো মাসের লাস্ট অক্ষর কি? এস। এস তে কি? সেকেন্ড। সেকেন্ড মানে দ্বিতীয়। তাইলে আমরা এটা মনে রাখবো যে দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে মাঝে থাকবে হচ্ছে ভর বা ভার। আর আগেরটাতে কি শিখছিলাম? পতে প্রথম, পতে পিভট। পিভটটা থাকবে মাঝখানে। তো এর মানবদেহের যে বাস্তব উদাহরণ সেটা হচ্ছে কি? পায়ের আঙ্গুলের ডগায় দাঁড়ালে দ্বিতীয় শ্রেণীর লিভার সৃষ্টি হয়। অর্থাৎ পায়ের আঙ্গুলের উপর দাঁড়িয়ে পুরো বডির ওজনটা আমরা ধারণ করতেছি, সেটাকে কি বলা হচ্ছে? দ্বিতীয় শ্রেণীর লিভার। তো এই দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে কি হয়? সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে উপরে ধরা সহজ হয়। অর্থাৎ একটা আঙ্গুলের উপর ভর করে আমাদের পুরো শরীরের ভর আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি। এইটাকে বলা হয় সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে উপরে তুলে ধরা প্রক্রিয়া। এরপর আসে তৃতীয় শ্রেণীর লিভার। তো তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে দেখো যে এর উদাহরণ সেটা হচ্ছে কি? নখ কাটার, অর্থাৎ নেইল লিভার। নখ কাটার যে যন্ত্র সেটাকে বলা হচ্ছে কি? তৃতীয় শ্রেণীর লিভার। এবং আমরা যদি মানব দেহের সাথে তুলনা করি সেটার ক্ষেত্রে কি হবে? আমাদের যেই ভাঁজ করা বাহু, অর্থাৎ আমরা যদি হাতটাকে ভাঁজ করি আবার হচ্ছে সোজা করি, এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। অর্থাৎ আমরা আবার যদি একটু সামারাইজ করি, মাথা হচ্ছে প্রথম, পা হচ্ছে দ্বিতীয়, হাত হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। তো তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে দেখো তৃতীয়টা মনে রাখবে এইভাবে, থার্ড। তৃতীয় মানে কি? থার্ড। থার্ডের প্রথম অক্ষর কি? টি। টি দিয়ে মনে রাখবো ট্রাই। টি দিয়ে মনে রাখবো কি? ট্রাই। তার মানে তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে কোনটি মাঝখানে থাকে? ট্রাই মানে কি? প্রচেষ্টা। তার মানে প্রচেষ্টা থাকবে কোথায়? মাঝখানে। তো প্রথম থেকে আমরা একটু যদি সামারি করি যে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে কি হয়? পতে প্রথম, পতে পিভট। তাহলে পিভট থাকবে মাঝখানে। দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে মনে রাখছি যে ভার থাকবে মাঝখানে। ভারের ইংরেজি মাস। মাসের লাস্ট অক্ষর এস, সেকেন্ড। তো দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে মাস থাকবে মাঝখানে বা ভার থাকবে মাঝখানে। তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে থার্ড মনে রাখবো, টিতে থার্ড, টিতে ট্রাই। ট্রাই মানে প্রচেষ্টা, তার মানে প্রচেষ্টা থাকবে কোথায়? মাঝখানে। তো এই ছিল হচ্ছে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর লিভার। এরপরে দেখো যে হাঁটু সঞ্চালন। হাঁটু সঞ্চালনের জন্য কিন্তু আমাদের যেই পেশি, অর্থাৎ আমরা দেখলাম যে প্রথমে 1.5 অক্ষর দূরে, কাছে, উপরে, নিচে ওঠাতে আমরা যদি হাতের কল্পনা করছিলাম, এখন আমরা কি করব? হাঁটু। হাঁটু সঞ্চালনে অস্থি ও পেশির সমন্বয়। তো দেখো যে হাঁটুর সঞ্চালনে অস্থি ও পেশির ক্ষেত্রে কোন কোন পেশি কাজ করে? প্রথমত যে পেশিটা আছে সেটা হচ্ছে কি? বক্রীকরণ পেশি। বক্রীকরণ, বক্র মানে কি? বাঁকা। তো বাঁকা করার জন্য কোন কোন পেশি কাজ করে? একটা হচ্ছে হ্যামস্ট্রিং পেশি আর একটা হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি। হ্যামস্ট্রিং পেশি যেটা আছে সেটা কিন্তু আবার 3টা পেশির সমন্বয়ে গঠিত। সেই 3টা কি পেশি? একটা হচ্ছে, এগুলো হচ্ছে কি? বাইসেপস ফিমোরিস, বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রেনোসাস আর সেমি টেন্ডিনোসাস। হ্যামস্ট্রিং পেশি তাহলে 3টা কি কি? একটা হচ্ছে বাইসেপস, বাইসেপস ফিমোরিস, বাইসেপস ফিমোরিস। তারপরে হচ্ছে সেমি মেমব্রেনোসাস আর একটা হচ্ছে সেমি টেন্ডিনোসাস। তো এই 3টা পেশি সমন্বয়ে আমাদের হ্যামস্ট্রিং পেশি গঠিত হয়, যেটা হচ্ছে কি করে? বক্রীকরণে সহায়তা করে। তো আমরা যদি চিত্রে দেখে একটু খেয়াল করি, দেখো যে হ্যামস্ট্রিংটা কোথায় থাকে? হ্যামস্ট্রিং থাকে দেখো যে ফিমার, যদি কল্পনা করি, এই যে এটা হচ্ছে কি? এটা কি? ফিমার। পায়ের সর্ববৃহৎ অস্থি বা কঙ্কালতন্ত্রের সর্ববৃহৎ অস্থি হচ্ছে ফিমার। তো এই ফিমারের পিছন দিকে একদম যেই পেশিটা থাকে সেটাকে বলা হয় কি? হ্যামস্ট্রিং পেশি। এটা হচ্ছে কি পেশি? বক্রীকরণ পেশি। বক্রীকরণ পেশির উদাহরণ হ্যামস্ট্রিং আর হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস। তো গ্যাস্ট্রোকনেমিয়াসটা থাকে কোথায়?
দেখো রেডিয়াস আলনার পিছনে, রেডিয়াস আলনার পিছনে থাকে হচ্ছে টিবিয়া এবং ফিবুলা। টিবিয়া এবং ফিবুলার পিছনে থাকবে কোনটা? গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি। এবং ফিমারের পিছনে থাকবে হচ্ছে হ্যামস্ট্রিং পেশি। তো এই দুইটা পেশি মিলে মূলত কি করে? বক্রীকরণ করে, অর্থাৎ বক্রীকরণ পেশি হচ্ছে হ্যামস্ট্রিং এবং গ্যাস্ট্রোকনেমিয়াস। তারপরে দেখো যে হ্যামস্ট্রিং এর ঠিক অপোজিটে সামনের দিকে যেই পেশি থাকে সেটাকে বলা হয় কোয়াড্রিসেপস ফিমোরিস। আর যেটা হচ্ছে টিবিয়া এবং ফিবুলার সামনের দিকে থাকে তাকে বলা হয় টিবিয়ালিস অ্যান্টিরিয়র। কি বলা হয়? টিবিয়ালিস অ্যান্টিরিয়র। তো এখন দেখো যে প্রসারণের ক্ষেত্রে কি কি লাগতেছে? যেহেতু হ্যামস্ট্রিং এর বিপরীতে আছে কোয়াড্রিসেপস, তাহলে হ্যামস্ট্রিং যদি বক্রীকরণ করে তাহলে প্রসারণে সাহায্য করবে কে? কোয়াড্রিসেপস। তো কোয়াড্রিসেপস পেশি, কোয়াড মানে কত? কোয়াড মানে হচ্ছে 4 কোয়াড মানে 4। তাহলে কোয়াড্রিসেপস ফিমোরিসের ক্ষেত্রে পেশির সংখ্যা হচ্ছে কয়টা? 4টা পেশির সমন্বয়ে এটা গঠিত। অর্থাৎ একটা হচ্ছে কি রেকটাস ফিমোরিস, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটেরালিস এবং কি ভাস্টাস ইন্টারমিডিয়াস। মিডিয়ালিস মিডিয়ালিস মানে কি মাঝ বরাবর যেগুলো থাকে, ল্যাটেরাল মানে হচ্ছে পার্শ্ববর্তী জায়গাতে যেগুলো থাকে, ইন্টারমিডিয়াস মানে ভিতরের দিকে যেগুলো থাকে। তো এবং রেকটাস ফিমোরিস, এই 4টা পেশির সমন্বয়ে কোয়াড্রিসেপস ফিমোরিস কিন্তু গঠিত হয়। এরপরে দেখো যে 3টি পেশি একসঙ্গে কার সাথে যুক্ত থাকে? প্যাটেলার সাথে যুক্ত থাকে। অর্থাৎ খেয়াল করি যে এই যে কোয়াড্রিসেপস পেশি এবং হ্যামস্ট্রিং পেশি, এই দুইটা কিন্তু ফিমারের সাথে লেগে থাকে এবং এটা কিন্তু প্যাটেলার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, কারণ প্যাটেলাই মূলত টিবিয়া এবং ফিবুলাকে জয়েন করে রাখে।